সিলিকনের অবস্থা আরো ভেঙে ভেঙে দেখালে এরকম। তো আপনারা আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। তো আমরা পেইড সাজেশনের ক্লাস 1-এ সবাইকে স্বাগত জানাই। তো আমরা শুরু করতে যাচ্ছি পেইড সাজেশনের ক্লাস 1। এখানে ক্লাস 1টা মূলত চ্যাপ্টার ওয়াইজ আসে নাই। এখানে মূলত ক্লাস 1টা সাজানো হয়েছে গুরুত্বের ভিত্তিতে, অর্থাৎ আপনার সেমিকন্ডাক্টরটা এই চ্যাপ্টার, এই যে সেমিকন্ডাক্টরের যে চ্যাপ্টারটা অর্থাৎ ইলেকট্রনিক্সটা আপনার ফিজিক্স 3-তে সবচেয়ে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। এখান থেকে পরীক্ষায় 15 নম্বরের মতো সবসময় এসে থাকে। তো যেই টপিকগুলোর উপরে কোশ্চেন ঘোরাঘুরি করতে থাকে ওই টপিক নিয়েই আমরা হচ্ছে সেমিকন্ডাক্টর বা ইলেকট্রনিক্সের চ্যাপ্টারটাকে সাজিয়েছি, এবং এই চ্যাপ্টারটাকে আমরা রেখেছি হচ্ছে ক্লাস 1-এ, অর্থাৎ এই চ্যাপ্টারটাই আমাদের হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। তাহলে আমরা মূলত ক্লাস 1 ক্লাস 2 এভাবে সাজানো হয়েছে কিসের উপর বেস করে? গুরুত্বের উপর বেস করে, কোনটা থেকে বেশি কোশ্চেন আসে আর কোনটা থেকে বেশি নাম্বার আমরা অ্যান্সার করতে পারবো সেটার উপর বেস করে আমরা মূলত ক্লাস 1 ক্লাস 2 ক্লাস 3 সাজিয়েছি। সো এটা হচ্ছে পেইড ক্লাস 1 বা পেইড সাজেশনের ক্লাস 1। এটা আপনারা যারা ফ্রিতে দেখতেছেন তাদের জন্য ক্লাস 1। তো আপনারা ফ্রিতে ক্লাস আর পাবেন না, আর যারা পেইড সাজেশন আছেন তারা আরো ক্লাস পাবেন। তো যারা এখনো পেইড সাজেশনটা নেন নাই তারা চাইলে এই ভিডিওটা পুরো যাচাই করে আপনি পেইড সাজেশনে আসতে পারেন। আর পেইড সাজেশনের ক্লাসগুলো একসাথে পাবেন না, এখানে ক্লাসগুলো হচ্ছে স্টেপ বাই স্টেপ, আজকে 2টা ক্লাস কালকে 2টা ক্লাস এভাবে যাবে, যেতে যেতে 19 তারিখের মধ্যে আপনার সবগুলো ক্লাস পেইড সাজেশনের মধ্যে অ্যাড হয়ে যাবে। আর 19 থেকে 26 তারিখ এই টাইমটাতে আপনারা পুরো ক্লাসগুলো বারবার দেখতে পারবেন। সো টোটাল ক্লাস থাকবে 10 থেকে 12টা। আপনারা সবগুলো ক্লাস করে পরীক্ষার হলে গেলে ইনশাআল্লাহ আপনারা পুরো প্রশ্নে কমন পাবেন। সেই হিসেবেই আমরা সেইভাবেই পড়ানোর চেষ্টা করব। তো আমরা এখন শুরু করতে যাচ্ছি সেমিকন্ডাক্টর ইলেকট্রনিক্স। এখানে প্রথমত আমরা সেমিকন্ডাক্টর শুরু করতে গেলে আবার বলছি, বই পুরো ফিজিক্সটা হচ্ছে আপনার থিওরিটিক্যাল, ফিজিক্স 3টা পুরোটা থিওরিটিক্যাল। এখানে আপনাকে থিওরির প্রতি একটু জোর দিতে হবে। সো প্রথম পেজে যেটা আছে সেটা হচ্ছে তড়িৎ পরিবহন ধর্মের উপর ভিত্তি করে পরিবাহী পদার্থকে 3 ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে কন্ডাক্টর, আর একটা হচ্ছে সেমিকন্ডাক্টর, এবং তৃতীয় পদ্ধতি বা তৃতীয় প্রকারের যে বস্তু বা পদার্থ সেটা হচ্ছে কি আপনার ইনসুলেটর। তাহলে কি পরিবাহী, অর্ধপরিবাহী এবং হচ্ছে অপরিবাহী। তাহলে আপনার এখানে পরিবাহী, অর্ধপরিবাহী এবং অপরিবাহী বা অন্তরক এই ব্যাপারটা আপনার এখানে সাজানো আছে। সো পরিবাহী কাকে বলে? খুবই সহজ হিসাব, যার মধ্য দিয়ে খুব সহজে বিদ্যুৎ পরিবহন করে তাকে পরিবাহী বলে, আর যার মধ্য দিয়ে অনেক কষ্ট করেও বিদ্যুৎ নেওয়া যায় না তাকে অপরিবাহী বলে। তো বইয়ের ভাষায় এটাকে বলা হচ্ছে যেটা স্বাভাবিক তাপমাত্রায় বিদ্যুৎ পরিবহন করে না বা কখনোই বিদ্যুৎ পরিবহন করে না তাকে অপরিবাহী বলে। কিন্তু এমন কোনো পদার্থ প্রকৃতিতে নেই যাকে আপনি চাইলে পরিবাহিতে রূপান্তর করা সম্ভব না। অর্থাৎ প্রকৃতির সকল পদার্থই সামান্য পরিবাহিতা ধর্ম দেখায় একটা নির্দিষ্ট স্টেজে গেলে। সো আমরা পিওর ইনসুলেটর বা বিশুদ্ধ অপরিবাহী পদার্থ পৃথিবীতে এক্সিস্ট করে না। আমরা চাইলেই যে কোনো পদার্থকে পরিবাহিতে কনভার্ট করতে পারি, সেক্ষেত্রে আমাদের কিছু প্রক্রিয়া করতে হবে আর কি। তো এখানে পরিবাহী কাকে বলে এই ব্যাপার নিয়ে আলাপ আলোচনা আছে। এখানে স্বাভাবিক তাপমাত্রা যেটা, যে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এই সকল পরিবাহী পদার্থের ব্যালেন্স শক্তি স্তর অর্থাৎ সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন থাকে, এবং এই ইলেকট্রনগুলো খুব সহজেই তারা হচ্ছে পরিবহন ব্যান্ডে বা পরিবহন শক্তি স্তরে চলে যায়। আর পরিবহন শক্তি স্তর কি জিনিস? সেটা হচ্ছে ধরেন আমাদের পরমাণুর যে ক্যালাস, এই ক্যালাসের ধরেন সর্বশেষ কক্ষপথ হচ্ছে এইটা। তো এইখানে যখন একটা ক্যালাস থাকে তখন একটা তো পরমাণু না, পরমাণু তো অনেকগুলো থাকে। তো তাদের সবার সর্বশেষ কক্ষপথে যে ইলেকট্রনগুলো তাদের মধ্যে একটা সংঘর্ষ হয়। এই সংঘর্ষের ফলে কিছু ইলেকট্রন বাড়তি শক্তি লাভ করে এবং কিছু ইলেকট্রন শক্তি হারায়। যারা শক্তি লাভ করে তারা এই তার সর্বশেষ শক্তি স্তর থেকে বেরিয়ে যায়, বেরিয়ে ওই ইলেকট্রনগুলো নিয়ে আরেকটা ব্যান্ড বা আরেকটা শক্তি স্তর গঠন করে, যার নাম হচ্ছে পরিবহন শক্তি স্তর। কি? পরিবহন শক্তি স্তর। তাহলে পরিবহন শক্তি স্তরে যে ইলেকট্রনগুলো থাকে তারা বেসিক্যালি ইলেকট্রন বিদ্যুৎ পরিবহন করে। এখন এই যে পরিবাহী পদার্থের স্বাভাবিক তাপমাত্রায় এই পরিবহন ব্যান্ডে ইলেকট্রন থাকে, তার মানে পরিবাহী পদার্থের যে ক্যালাস, এই ক্যালাসের মধ্যে একটা তৃতীয় শক্তি স্তর থাকে যেটার নাম হচ্ছে কি পরিবহন শক্তি স্তর। এই পরিবহন শক্তি স্তরে তার স্বাভাবিক তাপমাত্রায় ইলেকট্রন থাকে, যে কারণে সে সুপরিবাহী বা পরিবাহী নামে পরিচিত। আর অর্ধপরিবাহীর ক্ষেত্রে স্বাভাবিক তাপমাত্রায় পরিবহন ব্যান্ডে ইলেকট্রন থাকে না বা পরিবহন শক্তি স্তরে ইলেকট্রন থাকে না, আর ইনসুলেটরের তো আরো আগেই থাকে না। সো এটার উপর বেস করে আমরা ইলেকট্রন বা বিদ্যুৎ পরিবহন এই ব্যাপারগুলো একটু ব্যাখ্যা করতে পারি। এখানে এই কথাগুলো বলা আছে, আপনি একটু পড়বেন। এখন চলে আসেন শক্তির ব্যান্ডের উপর ভিত্তি করে। শক্তির ব্যান্ড, শক্তির ব্যান্ড কি বা শক্তি স্তরের যে তত্ত্ব সেটা কি আসলে? এই যে আমি একটু আগে পরিবহন ব্যান্ডের আপনাকে একটা কথা বলছি, এখানে কিন্তু তাই ব্যাখ্যা করা আছে। তাহলে এই যে পরিবহন ব্যান্ড, এই পরিবহন ব্যান্ডটা কি জিনিস আমাদেরকে একটু বুঝতে হবে পরিবহন ব্যান্ডটা নিয়ে। এই এই যে এটাকে পরিবহন ব্যান্ড বলা হয়েছে। পরিবহন ব্যান্ড বলতে আসলে কি বোঝায়? আমাদের উপরে শক্তি ব্যান্ড তত্ত্ব অনুসারে পরিবাহী। তো এটা আমি অলরেডি বলে ফেলছি যে পরিবাহী পদার্থের যে যোজনী শক্তি স্তর অর্থাৎ এই যে যোজ্যতা স্তর যেটা, এটা হচ্ছে যোজ্যতা স্তর। তো এই যোজ্যতা স্তরের ঘটনাটা হচ্ছে যোজ্যতা স্তরে ইলেকট্রন থাকে, তাই না? তো যখন যোজ্যতা স্তরে একাধিক ইলেকট্রন থাকার কারণে অনেকগুলো পরমাণু যখন একটা ক্যালাসের মধ্যে যুক্ত করা হয়, যেমন ধরেন আপনি সোডিয়ামের কথা বিবেচনা করেন,
সোডিয়াম যখন সিঙ্গেল থাকে, সোডিয়াম যখন একলা একটা পরমাণুর মতো আচরণ করে, তখন তার সর্বশেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন ভাই? সর্বশেষ কক্ষপথে একটা মাত্র ইলেকট্রন, এই যে এইটা। এভাবে একটা ক্যালাস যখন গঠিত হবে সেক্ষেত্রে তার একটা সোডিয়াম থাকবে না, সেক্ষেত্রে অগণিত সোডিয়াম পরমাণু একত্রিত হয়ে একটা ক্যালাস গঠন করবে। ওই ক্যালাসের মধ্যে, মানে ক্যালাস বলতে কেমন, ধরেন এই যে এটা একটা খণ্ড, সোডিয়াম খণ্ড, তাহলে এখানে কি সোডিয়াম পরমাণু একটা নাকি অসংখ্য? অসংখ্য সোডিয়াম। তো সবগুলোর আপনি এরকম ম্যাগনিফাই করে দেখলে সবগুলোর গঠন এরকম থাকবে নিশ্চয়। তো এরকম সোডিয়াম গুলো যখন এই ক্যালাসের মধ্যে আসে, তাদের এই যে সর্বশেষ কক্ষপথের ইলেকট্রন, এরা পরস্পরের সাথে সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষে লিপ্ত হলে কিছু সোডিয়ামের ইলেকট্রন শক্তি লাভ করে আর কিছু ইলেকট্রন শক্তি হারায়। তো যারা শক্তি লাভ করে তাদের শক্তি, এই যে যোজনী শক্তি স্তর বা ব্যালেন্স ব্যান্ডের যে শক্তি ব্যবধান, এই যে এখান থেকে এখানে যে শক্তির যে ব্যবধান, এই ব্যবধানের চাইতেও কিছু শক্তি বৃদ্ধি পায়। এখন বৃদ্ধি পায় বা হ্রাস পায়, এই ব্যাপারটা ব্যাখ্যা করার জন্য আপনাকে একটু আমি ব্যান্ড তত্ত্ব সম্পর্কে ধারণা দেই। ব্যান্ড তত্ত্ব কি জিনিস? ব্যান্ড তত্ত্ব হচ্ছে, আপনি জাস্ট নর্মালি এইটুকু চিন্তা করেন, এই যে সোডিয়াম, এর প্রত্যেকটা কক্ষপথে যে ইলেকট্রন গুলো আছে, যেমন ধরেন দ্বিতীয় কক্ষপথে 8টা ইলেকট্রন, এই 8টা ইলেকট্রনের সবার শক্তির মান সেম। তাহলে এরকম করে সোডিয়াম যদি 1 কোটি থাকে আলাদা আলাদা, প্রত্যেকেরই দ্বিতীয় শক্তি স্তরের ইলেকট্রনগুলোর শক্তির মান সেম। তার মানে একটা রেখাটা বলতে আমি এখানে কি বোঝাইতে চাইছি, মনে করেন একটা ক্যালাসের মধ্যে অগণিত সোডিয়াম আমি নেই, তবে সোডিয়াম আলাদা আলাদা বিবেচনা করছি, এরকম সোডিয়াম আলাদা আলাদা বিবেচনা করছি। তো এখন সোডিয়াম এরকম যদি আমি 3-4টা নেই, 3টা সোডিয়াম এখানে আমি নিলাম আলাদা আলাদা। তো প্রত্যেকটা সোডিয়ামের, ধরেন এর দ্বিতীয় কক্ষপথের ইলেকট্রন এবং ওর ইলেকট্রন এবং ওর এই ইলেকট্রন, এই 3টা সোডিয়ামের শক্তি কিন্তু আমি আলাদা আলাদা চেক করলে সেম হবে। তার মানে এদের সবার শক্তি ধরো দ্বিতীয় শক্তি স্তরে, এই যে এখানে ধরো 25 ইলেকট্রোভোল্ট। তো সোডিয়ামের এটার যা 25 ইলেকট্রোভোল্ট এই রেখার মধ্যে যাবে, এরও 25 ইলেকট্রোভোল্ট যাবে, এরও 25 ইলেকট্রোভোল্টই হবে। তার মানে ব্যাপারটাকে আমরা এইভাবে ব্যাখ্যা করতে পারি যে, ধরেন আপনাদের 100 জন মানুষকে আমি 100টা রুমে আলাদা আলাদা বন্দি করে 100 টাকা করে আপনাদের হাতে ধরায় দিলাম। তাহলে আলাদা আলাদা রুমে বন্দি, আপনার হাতে ফোন নাই, ইন্টারনেট নাই, কোনো কিছু কেনাকাটা করার সুযোগ নাই, আপনাদেরকে 100 টাকা করে আমি আলাদা আলাদা রুমে বন্দি করে দিয়ে আসছি। কোশ্চেন হচ্ছে, আমি পরের দিন সকালে যদি আপনাদের কাছে আবার যাই এবং প্রত্যেকের কাছ থেকে টাকা কালেক্ট করি, তার মানে আমি পরের দিন সকালে সবার কাছে কত টাকা পাবো? নিশ্চয়ই 100 টাকা করেই পাওয়ার কথা, 100 টাকায় পাবো। এখন আমি সবাই যেহেতু রাতে এত শাস্তি দিলাম, পরের দিন আমি সবাই নিয়ে একটা কক্সবাজার ট্যুর দেবো। এখন আপনি টাকা বিবেচনা না করে ডলারে বিবেচনা করেন, $100। কক্সবাজার ট্যুরের জন্য $100 বেশি লাগে না আসলে। এখন আপনি যখন কক্সবাজার ট্যুর দিবেন, তখন এই যে 100 জন বন্দি রাতে যারা ছিল, তারা তো সকালে বাসা থেকে বেরোয়ার সাথে সাথে খাওয়া দাওয়া শুরু করবে, তাই না? খাইতে হবে। এখন এই 100 জনকে আমি এক বাসে উঠাই দিলাম, 100 জন লোককে এক বাসে উঠাই দিলাম। এখন 100 জনকে আমি বলে দিলাম যে তোমরা নিজেদের মধ্যে কেনাকাটা করতে পারবা, নিজেদের মধ্যে টাকা খরচ করতে পারবা, বাসের বাইরে থেকে কিছু কিনতে পারবা না। এখন বাসের ভিতরে কিছু সংখ্যক লোক জালমুড়ি বিক্রি করবে, কিছু সংখ্যক লোক শশা বিক্রি করবে, আচার বিক্রি করবে, কিছু সংখ্যক লোক এগুলো আবার খাবে। এখন যে বিক্রি করবে সে হচ্ছে টাকাটা ওর কাছ থেকে নিবে, আর যে খাবে তার টাকাটা কমে যাবে। তাহলে ঘটনা কি ঘটলো? 100 জন সোডিয়াম আলাদা আলাদা ঘরে যখন ছিল, সবার কাছে সমান টাকা ছিল, আর তাদেরকে যখন একটা বাসের ভিতরে দিয়ে দিলাম, একটা ক্যালাসের মধ্যে নিয়ে আসলাম, তখন কিন্তু এদের সবার কাছে কিন্তু আর সমান টাকা নেই। তাদের মধ্যে সংঘর্ষ হয়েছে, লেনদেন হয়েছে, খাওয়া দাওয়া হয়েছে, একজন একজনের সাথে লেনদেন করছেন। তো আমি বলে দিলাম আপনাদের লেনদেনের একটা লিমিটেশন আছে, আপনারা চাইলেই কিন্তু $100 খরচ করে ফেলতে পারবেন না, আপনারা 4 থেকে $6 খরচ করতে পারবেন। তার মানে কেউ একজন $96 মালিক হবে, যা $4 খরচ হয়েছে, আবার কেউ একজন $4 লাভ করবে, তার $104 মালিক হবে। তখন ঘটনাটা কি ঘটবে? এবার যদি আমি এই ক্যালাসের মধ্যে সবার কাছ থেকে আবার টাকা খুঁজতে চাই, তাহলে আপনি কি পাবেন? কারো কাছে পাবেন 96 টাকা, কারো কাছে পাবেন 104 টাকা, কারো কাছে পাবেন 94 টাকা, কারো কাছে পাবেন 106 টাকা। তাহলে সর্বনিম্ন স্ট্রেসটা হবে 94, কারণ যার কাছে $100 $6 খরচ করছে তার 94, আর যে $6 লাভ করছে তার হবে 106। একাধিক কাস্টমার কেউ গ্রহণ করতে পারবে না, মানে একজনে দুজনের কাছে বিক্রি করতে পারবে না, মানে একজনের কাছে বিক্রি করতে হবে, এরকম ঘটনা আর কি। তাহলে সর্বনিম্ন হবে কত? 94, সর্বোচ্চ হবে 106। এখন দেখেন এটা একটা রেঞ্জ হয়ে গেছে না, তাই তো? তাহলে এই যে প্রত্যেকটা সোডিয়াম আলাদা আলাদা যখন ছিল, তাদের 100 টাকা সবার কাছে ছিল, আর যখন তারা একত্রিত হয়ে একটা কক্সবাজার ট্যুর দিল, আর আমি একটা কন্ডিশন দিয়ে দিলাম, তাহলে তারা কি করলো? তাদের নিজেদের মধ্যে খরচ টরচ করে একটা রেঞ্জ তৈরি করছে শক্তির, তাই তো? তো এখানেও সেম ঘটনা ঘটে। সোডিয়াম 3টা যখন আলাদা আলাদা ছিল, তাদের যে কোনো একটা ইলেকট্রনের শক্তি যে কোনো সোডিয়ামের সেম। ধরেন এই শক্তি, এটা শক্তি, এটা শক্তি, এটা শক্তি সেম, আলাদা আলাদা। যখন এদেরকে একটা ক্যালাসের মধ্যে দিয়ে দেওয়া হবে, তখন এদের শক্তির একটা তারতম্য ঘটবে। মনে করেন 25 ছিল না, এখন আর 25 থাকবে না, কারো হয়ে যাবে 27, কারো হয়ে যাবে 23। তখন এই যে এখানে একটা রেঞ্জ হয়ে যাবে শক্তির, এই রেঞ্জটাকে বলা হয় ব্যান্ড। এটা কি বলা হয়? ব্যান্ড। এরকম দ্বিতীয় শক্তি স্তর না, তৃতীয় চতুর্থ সবগুলো শক্তি স্তরে এই ঘটনাটা ঘটবে।
তো সর্বশেষ কক্ষপথ যেটা, সেটা তো পরিবহন ব্যান্ড, সেটা হচ্ছে সরি ব্যালেন্স ব্যান্ড বা যোজনী ব্যান্ড বা যোজন ব্যান্ড। তাহলে এই যে এটা হচ্ছে যোজন ব্যান্ড। এখানে কারা আছে? এখানে হচ্ছে সবগুলো সোডিয়াম যদি বিবেচনা করেন, সবগুলো সোডিয়ামের সর্বশেষ কক্ষপথের ইলেকট্রনটা আছে, সর্বশেষ কক্ষপথে সেই লোকটা আছে এই কক্ষপথে, এই কক্ষপথে। তো এদের মধ্যে যখন সংঘর্ষটা হলো, এদের কেউ একজন কি শক্তি আরো লাভ করে বাইরে গেছে কেন? তো এই যে যে বাইরে চলে গেছে, সে কি এখানে যে আরেকটা ব্যান্ড তৈরি করছে, এই যে এইটা। তাহলে এই যে এই ব্যান্ডটা, এদের ব্যান্ডটা হচ্ছে খুবই কাছাকাছি, সামান্য, মানে তাদের ব্যালেন্স ব্যান্ড থেকে বা যোজন ব্যান্ড থেকে সামান্য বেশি শক্তি অর্জন করছে। তাহলে এই যে এরা স্বাভাবিক তাপমাত্রায় এখানে চলে যেতে পারে, কারা? যারা পরিবাহী পদার্থ। তার মানে এই যে লাল যে শক্তি স্তরটা, এটা হচ্ছে পরিবহন শক্তি স্তর। কি? পরিবহন শক্তি স্তর। আর এই যে এখানে হলুদ যেটা, এটা হচ্ছে আমার যোজ্যতা শক্তি স্তর। আর যোজ্যতা শক্তি স্তরের এবং এই লাল শক্তি স্তরের মাঝখানে যে ব্যবধান, এটাকে বলা হয় নিষিদ্ধ শক্তি স্তর। কিন্তু আমরা দেখতে পাচ্ছি পরিবাহী পদার্থের জন্য লাল এবং হলুদ শক্তি স্তরের মধ্যে কোনো ব্যবধান নেই। তার মানে আমাদের পরিবাহীর ক্ষেত্রে পরিবহন ব্যান্ড এবং যোজন ব্যান্ডের মধ্যে শক্তির ব্যবধান নাই বললেই চলে, যে কারণে ইলেকট্রন সাধারণ তাপমাত্রায় বা স্বাভাবিক তাপমাত্রায় পরিবহন ব্যান্ডে চলে যেতে পারে, অর্থাৎ যোজিত ইলেকট্রন তাড়াতাড়ি পরিবহন ব্যান্ডের ইলেকট্রনে পরিণত হতে পারে। এই জন্য পরিবাহী পদার্থের স্বাভাবিক তাপমাত্রায় সে বিদ্যুৎ পরিবহন করতে পারে। তাহলে আমরা ব্যান্ড তত্ত্ব দিয়ে পরিবাহীর ব্যাখ্যাটা দিতে পারি এভাবে, যে সাধারণ তাপমাত্রায় পরিবাহীর ক্ষেত্রে যোজন ব্যান্ড এবং ব্যালেন্স ব্যান্ডের, যোজন ব্যান্ড এবং পরিবাহী ব্যান্ডের বা পরিবহন ব্যান্ডের শক্তির ব্যবধান শূন্যের কাছাকাছি। দ্যাটস হোয়াই এখানে ইলেকট্রন গুলো খুব সহজেই পরিবহন ইলেকট্রনে পরিণত হতে পারে এবং বিদ্যুৎ পরিবাহিত হয়। তাহলে পরিবাহী কেন ব্যান্ড তত্ত্বের আলোকে ব্যাখ্যা করা যাবে না? অবশ্যই ব্যাখ্যা করতে পারবেন। তাহলে এবার আসেন, আমরা ব্যান্ড তত্ত্ব যেহেতু বুঝে গেছি, এবার অর্ধপরিবাহী এবং অপরিবাহীর ক্ষেত্রে এই যে ব্যান্ড তত্ত্ব, অর্থাৎ ব্যান্ড দুটি, এটা হচ্ছে আপনার পরিবহন ব্যান্ড লালটা, আর হলুদটা হচ্ছে কি যোজন ব্যান্ড। যোজন ব্যান্ড, এখন যোজন ব্যান্ড এবং পরিবহন ব্যান্ডের মধ্যে শক্তির ব্যবধান না থাকলে হচ্ছে সে পরিবাহী, শক্তির ব্যবধান অল্প থাকলে হচ্ছে অর্ধপরিবাহী, শক্তির ব্যবধান অনেক বেশি থাকলে হচ্ছে অপরিবাহী। এইটুকু ব্যাপার কি আপনি বুঝছেন না? এই যে দেখেন, আপনারা এই কথাগুলো এখানে বলে দেওয়া হয়েছে। তাহলে এই যে এখানে বলছে সংকীর্ণ নিষিদ্ধ অঞ্চল, এটা মূলত নিষিদ্ধ শক্তি ব্যান্ড, পরিবহন ব্যান্ড, যোজনী ব্যান্ড। তাহলে এই যে এটা আবার নিষিদ্ধ ব্যান্ড, অর্থাৎ দুটি শক্তি ব্যান্ডের মাঝখানে যে গ্যাপ, সেটা কি? সেটা হচ্ছে আপনার নিষিদ্ধ শক্তি বা নিষিদ্ধ শক্তি স্তর বা হচ্ছে ফরবিডেন ব্যান্ড। কি? ফরবিডেন ব্যান্ড। ফরবিডেন মানে হচ্ছে নিষিদ্ধ, রাইট? ওকে। যে সকল পদার্থের সর্বোচ্চ যোজন, আচ্ছা আমরা এবার পরিবাহীটা একটু দেখে আসি আবার। এই যে দেখেন, পরিবাহীর ক্ষেত্রে আমরা এখানে যেটা দেখালাম, পরিবাহীর ক্ষেত্রে আমরা এখানে যেটা দেখাইতে চাইলাম, এই যে আমাদের এটা হচ্ছে গিয়ে পরিবহন ব্যান্ড, এই যে এই পুরাটা পরিবহন ব্যান্ড, আর এই যে এটা হচ্ছে আপনার যোজন ব্যান্ড। তাহলে এখন যোজন ব্যান্ড এবং পরিবহন ব্যান্ড কি ওভারল্যাপ করছে না? তো যোজন ব্যান্ড এবং পরিবহন ব্যান্ড ওভারল্যাপ করা মানে কি? এখানে আসলে শক্তির ব্যবধান নাই, অর্থাৎ পরিবহন ব্যান্ড এবং যোজন ব্যান্ডের মধ্যে শক্তির ব্যবধান শূন্য। এই কথাগুলো আপনি এখানে পেয়ে যাবেন। তাহলে শক্তির ব্যবধান যদি শূন্য হয়, তাহলে আমরা বলবো এটা হচ্ছে পরিবাহী, যে সকল পদার্থের মধ্য দিয়ে সহজে মানে এই কথাগুলো এখানে বলা আছে। তাহলে আমরা শক্তির ব্যান্ড তত্ত্বের আলোকে একটা পরিবাহীকে কেন পরিবাহী বলা হয়েছে, ব্যাপারটা আমরা বুঝে গেছি। এবার আসেন আমরা অর্ধপরিবাহীতে চলে আসি। শক্তি ব্যান্ড অনুসারে পরিবাহী আর অর্ধপরিবাহীর মধ্যে পার্থক্য শুধু এই জায়গাটাতে। এই যে এইখানে শক্তির ব্যবধান বা নিষিদ্ধ শক্তি স্তরের যে ব্যবধান, এটা সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে কত এখানে বলা আছে, এই যে এত ইলেকট্রোভোল্ট এবং এত ইলেকট্রোভোল্ট। এটা হচ্ছে জার্মেনিয়াম এবং সিলিকনের ক্ষেত্রে, জার্মেনিয়াম ও সিলিকনের ক্ষেত্রে নিষিদ্ধ শক্তি ব্যান্ড 2 ইলেকট্রোভোল্ট অপেক্ষা কম। অর্থাৎ এই যে এখানে যে শক্তির ব্যবধান, এই শক্তির ব্যবধান 2 ইলেকট্রোভোল্ট এর চাইতেও কম। কার? অর্ধপরিবাহীর। আর অপরিবাহীর ক্ষেত্রে এটা আরো বেশি, অনেক বেশি। তো আমরা এই অর্ধপরিবাহীর ক্ষেত্রে নিষিদ্ধ শক্তি ব্যান্ড সম্পর্কে বুঝে গেছি। তাহলে এখানে ব্যাখ্যাটা আপনারা পড়লেই বুঝে যাবেন। আর পর্যায় সারণীর চতুর্যোজী যে মৌলগুলো আছে, সিলিকন, জার্মেনিয়ামের ওই গ্রুপটা, এর হচ্ছে আদর্শ অর্ধপরিবাহী বা বিশুদ্ধ অর্ধপরিবাহী নামে পরিচিত। তাহলে এখন আমরা কি বুঝলাম? আমরা বুঝলাম হচ্ছে পরিবাহী কাকে বলে, অপরিবাহী এবং অর্ধপরিবাহী কাকে বলে। ব্যান্ড তত্ত্বের আলোকে আপনাকে পরিবাহী, অপরিবাহী, অর্ধপরিবাহী ব্যাখ্যা করতে বলবে। তাহলে আপনি বুঝছেন না কিভাবে ব্যাখ্যা করবেন? এই যে এই ক্ষেত্রে দেখেন, এই ক্ষেত্রে পরিবহন ব্যান্ডের ইলেকট্রন আর এই যে যোজন ব্যান্ডের ইলেকট্রন, এর মধ্যে একটা শক্তির গ্যাপ আছে। অর্থাৎ আমাদের এখানে নিষিদ্ধ শক্তি স্তর আছে, যেটা ফরবিডেন ব্যান্ড বা সংকীর্ণ নিষিদ্ধ অঞ্চল নামে পরিচিত। এই যে এই অঞ্চলটা আছে বলেই এটা অর্ধপরিবাহী। সাধারণ তাপমাত্রায় এর পরিবহন ব্যান্ডে ইলেকট্রন থাকে না, কিন্তু তাপমাত্রাটা নির্দিষ্ট সীমা পর্যন্ত বৃদ্ধি করলে এখান থেকে ইলেকট্রন লাফ দিয়ে এখানে চলে যাবে, কারণ তখন তাদের মধ্যে সংঘর্ষের পরিমাণ আরো বৃদ্ধি পাবে। সংঘর্ষ যখন বাড়বে, এই পরিবহন ব্যান্ড বা যোজন ব্যান্ডের যে ইলেকট্রন, সেটা আস্তে আস্তে পরিবহন ব্যান্ডের ইলেকট্রনে রূপান্তরিত হতে শুরু করবে এবং পরবর্তীতে বিদ্যুৎ প্রবাহ শুরু হতে থাকবে। তাহলে আমরা বলতে পারি অর্ধপরিবাহী পদার্থকে তাপমাত্রা বৃদ্ধি করে পরিবাহিতা বাড়ানো যায়, কিন্তু পরিবাহী পদার্থের তাপমাত্রা বৃদ্ধি করলে পরিবাহিতা হ্রাস পায়।
বুঝছে কি বলছি? আচ্ছা, অর্ধপরিবাহী কি সারা জীবন বৃদ্ধি পাবে? না, একটা নির্দিষ্ট রেঞ্জ পর্যন্ত তাপমাত্রা বৃদ্ধি করলে তার পরিবাহিতা বৃদ্ধি পায়, এবং নির্দিষ্ট রেঞ্জের পরে তাপমাত্রা বৃদ্ধি করলে আবার পরিবাহিতা হ্রাস পায়। তাহলে এই হচ্ছে অর্ধপরিবাহী ব্যান্ড তত্ত্বের আলোকে ব্যাখ্যা। এই ক্ষেত্রে আমরা দেখব যে নিষিদ্ধ শক্তি স্তরের ব্যবধানটা আসলে কত। সিলিকন এবং জার্মেনিয়ামের জন্য 0.2 এর নিচে, একটা হচ্ছে 1.12, এটা হচ্ছে সিলিকনের, এবং জার্মেনিয়াম হচ্ছে 0. কত? জার্মেনিয়ামের হচ্ছে কত? 0.67 ইলেকট্রোভোল্ট প্রায়। ওকে, তো এই জিনিসগুলো আপনি বুঝলেই আপনি আসলে কি বলতে পারেন যে অর্ধপরিবাহীর ব্যান্ড তত্ত্বের ব্যাখ্যা আপনি দিতে পারেন। তারপরে আসেন শক্তি ব্যান্ড তত্ত্ব অনুসারে অন্তরক পদার্থ। ভাই আর কিছু বলা দরকার আছে? আপনি নিশ্চয়ই বুঝতেছেন এই যে পরিবহন ব্যান্ড এবং শক্তি যোজন ব্যান্ড এবং পরিবহন ব্যান্ডের মাঝখানে শক্তি ব্যবধান কত হয়েছে? অনেক বেশি। এটা কত বলছে এখানে? 4 এরও বেশি, 4 ইলেকট্রোভোল্টেরও বেশি, 6 ইলেকট্রোভোল্ট প্রায়। কার ক্ষেত্রে? হীরার ক্ষেত্রে এটা 6 ইলেকট্রোভোল্ট। সো আমরা বলতেই পারি এটা কেন অর্ধপরিবাহী, কেন অপরিবাহী। তো এখানে অর্ধপরিবাহীর ক্যালাস গঠন, এই ক্যালাস গঠনটা আমি আপনাদেরকে 3D তে দেখাতে যাব। সো দেখি আমরা। তো এখানে এটা হচ্ছে একটা বিশুদ্ধ সিলিকন। হ্যাঁ, এই যে সিলিকন দেখেন, সিলিকনের বন্ধনগুলো দেখেন। এই যে সিলিকন নিজেদের মধ্যে সমযোজী বন্ধন গঠন করছে। এই যে একটা সিলিকনের হাত কয়টা দেখেন, একটা সিলিকনের কিন্তু 4টা হাত। কিভাবে? এই যে একটা সিলিকন, এই একটা হাত, এর একটা হাত, এর একটা হাত, আর এই যে এই পাশে আরেকটা হাত। তাহলে সিলিকনের টোটাল হাত কয়টা? 4টা। আপনি এই পাশ থেকে দেখেন, এই যে এই পাশ থেকে দেখলে বুঝে যাবেন, 1টা 2টা 3টা 4টা হাত হচ্ছে সিলিকনের, রাইট? তো এখন এই সিলিকনের এটা হচ্ছে একটা বিশুদ্ধ সিলিকন। এবার এই বিশুদ্ধ সিলিকনটা আপনি দেখেন ল্যাটিক স্ট্রাকচার কেমন। এই হচ্ছে আপনার পুরো সিলিকন, ঠিক আছে? তাহলে এই হলো একটা ল্যাটেক্স সিলিকন। এবার এটা বিশুদ্ধ ল্যাটেক্স সিলিকন, অর্থাৎ সিলিকনের পুরো ক্যালাস। এটা হচ্ছে একটা ক্যালাস। এবার এই ক্যালাসের মধ্যে আপনি চাইলে এই ভিতরে যে সিলিকনগুলো আছে না, এই যে সিলিকনগুলো, এই সিলিকনগুলোকে আপনি চাইলে কি করতে পারেন? এই সিলিকনগুলোকে আপনি চাইলে মানে প্রায় 10 লক্ষ ভাগের 1 ভাগ অপদ্রব মিশ্রিত করতে পারেন। তাহলে এই সিলিকনের সাথে যদি 10 লক্ষ ভাগের 1 ভাগ অপদ্রব আমরা মিশ্রিত করি, তখন এই ক্যালাসটা হয়ে যাবে হচ্ছে বহির্জাত অর্ধপরিবাহী। তাহলে এই অবস্থায় যেটা আছে এটা হচ্ছে আপনার কি? এটা হচ্ছে আপনার বিশুদ্ধ অর্ধপরিবাহী বা অন্তর্জাত অর্ধপরিবাহী। তো এখানে আমরা 10 লক্ষ ভাগের 1 ভাগ যদি অপদ্রব ত্রিযোজী অথবা পঞ্চযোজী মৌল মিশ্রিত করি, তাহলে এটা হয়ে যাবে কি? বহির্জাত অর্ধপরিবাহী। তো এই ছিল আমাদের সিলিকনের 3D গঠন। এবং এটাকে আমরা আরো একভাবে দেখতে পারি। এটা হচ্ছে একভাবে এইভাবে থাকে সিলিকনগুলো মূলত এইভাবে থাকে, বুঝছেন? এই হলো সিলিকনের একবারে ল্যাটিক স্ট্রাকচার, ঠিক আছে? তো আপনারা সিলিকন আশা করি ভালো বুঝতে পারছেন। আর বিশুদ্ধ একটা সিলিকনের অবস্থা দেখেন, বিশুদ্ধ সিলিকনের অবস্থা আরো ভেঙে ভেঙে দেখালে এরকম। তো আপনারা আশা করি সিলিকন সম্পর্কে, আমি সিলিকনটা দেখাইছি, এরকম জার্মেনিয়াম আর্সেনিক সবারই দেখাইতে পারতাম। তো আমরা জাস্ট অর্ধপরিবাহীর ধারণা নেওয়ার জন্য এই জিনিসটা দেখানো। সিলিকনের কি? সিলিকন এবং জার্মেনিয়ামের 3D ক্যালাস গঠন, অর্থাৎ বিশুদ্ধ অর্ধপরিবাহীগুলো কেমন দেখতে। এবার এটাকে আমরা পরিবাহিতা বৃদ্ধি করার একটা প্রসেস শিখবো। অর্থাৎ আমরা এই সিলিকনের এবং জার্মেনিয়ামের পরিবাহিতা বাড়াবো। এই পরিবাহিতা বাড়ালে আমরা দুটো ভাবে বাড়াইতে পারি। একটা হচ্ছে তাপমাত্রা বৃদ্ধি করে, এবং দ্বিতীয়টা হচ্ছে এর মধ্যে একটা অপদ্রব মিশ্রিত করে। অপদ্রব মিশ্রিত বলতে কি বোঝায়? যেমন মনে করেন আপনি সৎ উদ্দেশ্যে কিন্তু খেয়াল রাখেন, আপনারা মনে করেন এরকম যে একটা চাল, মানে বাজার থেকে আপনি চাল আনছেন। এখন চালটা হলো ভাতের। এখন আপনার বাসায় ছোট বাচ্চা ভাতের চালের মধ্যে ওই যে গুঁড়া বানাই না, আমরা গুঁড়ি করি না শীতের পিঠা খাওয়ার জন্য গুঁড়ি, ওই গুঁড়ি চালের যে চালগুলো আছে ওটা মিক্স করে দিচ্ছেন। এখন দেখেন দুটাই কিন্তু চাল, কোনোটাই খারাপ না, কিন্তু আপনার চালটা ছিল ভাতের, আর আপনার ওখানে মিক্স হয়ে গেছে কি? গুঁড়ির চালগুলো, যেটা আসলে আমরা ভাতের জন্য খাই না। তাহলে এখন দেখেন এখানে এই ভাতের চালের মধ্যে গুঁড়ির চালগুলো কি অপদ্রব বা দূষক হিসেবে আসছে না? আপনারা এই ব্যাপারটা ক্লিয়ার করেন। দুটা কিন্তু ভালো জিনিস আলাদা আলাদা ভাবে, কিন্তু যখন আপনি যেটার ভিতরে চাল থাকার কথা ভাতের চাল, সেখানে যখন চলে আসছে গুড়ির চাল, তখন আপনি গুড়ির চালটাকে বলছেন হচ্ছে এখানে কি? অপদ্রব বা হচ্ছে আপনার দূষক, সে আপনার চালগুলোকে নষ্ট করছে। তাহলে ব্যাপারটা হচ্ছে এরকম যে আপনি বিশুদ্ধ অর্ধপরিবাহীর মধ্যে এমন একটা পদার্থকে ইনক্লুডেড করবেন যেটা করে আমরা পরিবাহিতা বাড়াবো, কিন্তু আমরা কি বুঝবো এখানে কি আর বিশুদ্ধ সিলিকন থাকবে? না, বিশুদ্ধ সিলিকন আর থাকবে না, কারণ এটার মধ্যে আমরা একটা অপদ্রব বা অন্য একটা মৌল মিশ্রিত করছি। যেমন ধরেন আমি সিলিকন ক্যালাসের মধ্যে, এই সিলিকন ক্যালাসের মধ্যে আমি ধরেন অ্যালুমিনিয়াম প্রবেশ করাইলাম। এন্ড অ্যালুমিনিয়াম কি খারাপ জিনিস? সিলিকন যেখানে জায়গা পায় অ্যালুমিনিয়ামও ওইখানে জায়গা পায়। সিলিকনও কিন্তু পর্যায় সারণীর একটা মূল, অ্যালুমিনিয়ামও একটা পর্যায় সারণীর মূল। কিন্তু যখন সিলিকনের মধ্যে অ্যালুমিনিয়াম, অর্থাৎ পুরো বোর্ডটাতে সিলিকন আছে, মাঝখানে 2-3টা অ্যালুমিনিয়াম আছে, তাহলে অ্যালুমিনিয়ামটা এই ক্ষেত্রে কি অপদ্রব বা দূষক হিসেবে আসছে না? অবশ্যই দূষক হিসেবে আসছে। তাহলে এই যে এই ধরনের অ্যালুমিনিয়ামকে অথবা ফসফরাস টাইপের কাউকে আমরা সিলিকন ক্যালাসের মধ্যে যখন মিশ্রিত করব, এই ধরনের অর্ধপরিবাহীকে বলা হবে অপদ্রব মিশ্রিত অর্ধপরিবাহী তথা বহির্জাত অর্ধপরিবাহী পদার্থ। তাহলে
যখন এই পুরো বোর্ডের মধ্যে বা পুরো ক্যালাসের মধ্যে সিলিকন শুধু আছে তাকে বলা হয় অন্তর্জাত বা ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর। আর যখন আপনি এই সিলিকনের ক্যালাসের মধ্যে একটা দুটা অ্যালুমিনিয়াম অথবা ফসফরাস তথা ত্রিযোজী অথবা পঞ্চযোজী, সিলিকন হচ্ছে চতুর্যোজী, আপনি সিলিকনের মধ্যে সিলিকনের ক্যালাসের মধ্যে যদি ত্রিযোজী অ্যালুমিনিয়াম অথবা চতুর্যোজী সিলিকন জার্মেনিয়ামের মধ্যে পঞ্চযোজী অ্যালুমিনিয়াম ফসফরাস মিক্স করেন, তাহলে কি বললাম, যদি আপনি বিশুদ্ধ অর্ধপরিবাহী সিলিকন জার্মেনিয়ামের মধ্যে ত্রিযোজী মোল অথবা পঞ্চযোজী কোনো মোল মিশ্রিত করেন সামান্য পরিমাণে, তাহলে ওইটার সিলিকন বা জার্মেনিয়ামের ক্যালাস থাকবে না, ওইখানে সিলিকনের সাথে অ্যালুমিনিয়াম অথবা ফসফরাস মিশ্রিত হয়ে যাবে, জার্মেনিয়ামের সাথে অ্যালুমিনিয়াম বা ফসফরাস মিশ্রিত হয়ে যাবে। এই অবস্থায় যে অর্ধপরিবাহিতা দেখা যাবে সেটাকে বলা হবে বহির্জাত বা অপদ্রব মিশ্রিত অর্ধপরিবাহী। তো এখানে আমরা তাই বললাম সহজাত অর্ধপরিবাহী এবং হচ্ছে বহির্জাত অর্ধপরিবাহী। তাহলে সহজাত কোনটা, যেটার মধ্যে শুধু সিলিকন, শুধু জার্মেনিয়ামের ক্যালাসে শুধু জার্মেনিয়াম, এটাকে বলা হবে হচ্ছে সহজাত অর্ধপরিবাহী বা হচ্ছে ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর। আর যখন আপনি এটার মধ্যে অ্যালুমিনিয়াম অথবা ফসফরাস ত্রিযোজী তথা পঞ্চযোজী মোল মিক্স করবেন তখন এটার নাম হয়ে যাবে বহির্জাত অর্ধপরিবাহী। এখন এই যে আমরা ত্রিযোজী বা পঞ্চযোজী মোল মিক্স করার একটা বিশেষ পদ্ধতি আছে, এই পদ্ধতিটার নামই হচ্ছে ডোপিং বা ডোপায়ন। তাহলে ডোপিং এবং ডোপিং করে সহজাত পরিবাহিতার পরিবর্তন। এবার আপনাকে একটু বলি, এটা পুরোটা সিলিকনের ক্যালাস, আমি এখানে অ্যালুমিনিয়াম যত বেশি মিশ্রিত করব তত বেশি পরিবাহিতা বৃদ্ধি পাবে। এখন ঘটনা হলো আমার কাছে এত বেশি পরিবাহী পদার্থ থাকা সত্ত্বেও আমি কেন অর্ধপরিবাহী পদার্থ নিব এবং সেটার মধ্যে এই কাজগুলা করব। আচ্ছা ভাই, এবার আপনাকে একটা গল্প বলি। আপনি মনে করেন আপনি একজন পুরুষ মানুষ অথবা আপনি একজন নারী, দুইজনই তো হইতে পারেন, আপনারা কেউ ভাইয়া কেউ ভাবি, তাই তো? এখন আপনাকে বলা হলো ভাই আপনার জন্য মানে আপনার বিয়ের জন্য লোক দেখা হচ্ছে, হয় ভাবি দেখা হচ্ছে অথবা ভাইয়া দেখা হচ্ছে। কারণ আপনাকে চুজ করতে বলা হলো এক ভাইয়া অনেক টাকা অনেক সুন্দর, ঠিক আছে, কিন্তু ভাইয়ার আসলে বিহেভিয়ার ভালো না, ভাইয়াকে কন্ট্রোল করা যাবে না, তাহলে বা ভাবিকে কন্ট্রোল করা যাবে না, তাহলে আপনি বলেন আপনি কি অনেক সুন্দর ভাইয়া যাদের বিহেভিয়ারের সমস্যা আছে তাদেরকে কি বিয়ে করতে প্রস্তুত নাকি প্রস্তুত না? অধিকাংশ মানুষের উত্তর হবে না। কিন্তু যদি আপনাকে এটা বলা হয় যে দেখেন একজন মোটামুটি সুন্দর বা সুন্দরী কিন্তু তার বিহেভিয়ার অনেক ভালো, আপনি তাকে মাটির মতো করে নাড়াচাড়া করে কন্ট্রোল করতে পারবেন, তো আপনি বলবেন লাগা বিয়া, তাই তো? তো এখন এই যে বিয়ে করার জন্য আপনি যখন খুঁজছেন আপনি কন্ট্রোল চাইছেন, কন্ট্রোল, পৃথিবী শুধু আপনি আমি না, পুরো পৃথিবী কন্ট্রোলিং চায়, ইভেন সেটা ইলেকট্রনিক্স এর যোগে আইসাও। আপনি একটা ইলেকট্রনিক্স ডিভাইস তৈরি করবেন, সেক্ষেত্রে আপনি ডিভাইসটাকে যদি কন্ট্রোলই না করতে পারেন তাহলে আপনি ডিভাইস ইউজ করতে পারবেন না। সো কন্ট্রোলিং এর জন্যই এই যে বিদ্যুৎ পরিবাহিতা, কোনো ডিভাইসে একটু বেশি প্রয়োজন, কোনো ডিভাইসে একটু কম প্রয়োজন, সেক্ষেত্রে আমি ওই ডিভাইসটা যদি অর্ধপরিবাহিতা ক্রিয়েট করি তাহলে এটার মধ্যে আমরা অপদ্রব সামান্য পরিমাণ মিশ্রিত করতে পারি অথবা একটু বেশি মিশ্রিত করতে পারি, মিশ্রণের উপর বেস করে এটার পরিবাহিতা বৃদ্ধি করে অথবা হ্রাস করে আমরা ওইটাকে ডিভাইস হিসেবে কন্ট্যাক্ট বা তৈরি করতে পারি। সো আমরা চাইতেছি কন্ট্রোল, সো পুরো পৃথিবী চাই কন্ট্রোল, দ্যাটস ওয়াই আমরা অর্ধপরিবাহী যুগে বসবাস করি। এই যুগটা অর্ধপরিবাহী যুগ। পুরো পৃথিবীতে এখন যেটা নিয়ে সবচেয়ে বেশি আলোচনা এবং যেটা নিয়ে সবচেয়ে বেশি যুদ্ধের ধামাকা বাজে সেটা হচ্ছে কার কাছে ন্যানো পার্টিকেল কত বেশি, এবং ন্যানো চিপস নিয়ে যে পরিমাণ যুদ্ধ হয় তার মধ্যে এখন তাইওয়ান নিয়ে চীনেরও মাথা ব্যথা, আমেরিকারও মাথা ব্যথা। কেন জানেন? শুধুমাত্র এই সেমিকন্ডাক্টরের যত ন্যানো চিপ ক্রিয়েট করা যায় তার প্রায় 60 থেকে 70% তাইওয়ান উৎপাদন করে। সো তাইওয়ান দুজনেরই চাই, কারণ যার কাছে সেমিকন্ডাক্টরের সমৃদ্ধি আসবে সে হচ্ছে পৃথিবীকে কন্ট্রোল করতে পারবে। কারণ আপনি জানেন আমরা এখন ইলেকট্রনিক্সের যুগে বসবাস করি, দ্যাটস ওয়াই আমরা কন্ট্রোল চাই। সো এই হচ্ছে সেমিকন্ডাক্টর কেন এত বেশি গুরুত্বপূর্ণ, আমি আপনাদেরকে একটু গল্প বললাম। তো সামনে চলে যায়, আমরা আসলে কন্ট্রোলিং চাই, ঠিক আছে? এই যে ডোপিং বা ডোপায়ন, এটা করে মূলত অর্ধপরিবাহীর পরিবাহিতা পরিবর্তন করা যায়, অর্থাৎ ডোপায়ন যত বেশি করব, অপদ্রব যত মিশ্রিত বেশি করব, পরিবাহিতা তত বৃদ্ধি পাবে, আর অপদ্রব কম মিশ্রিত করলে পরিবাহিতা হ্রাস পাবে। আমরা কন্ট্রোল করে তার অর্ধপরিবাহীর পরিবাহিতা বাড়াইতে পারি, কমাইতে পারি, পরিবর্তন করতে পারি। এই কথাগুলো এখানে আপনাদের বলা আছে, ঠিক আছে? তো আপনারা এটা পড়লেই বুঝে যাবেন। পরবর্তীতে আপনাকে এখানে বলছে সহজাত অর্ধপরিবাহী এবং বহির্জাত অর্ধপরিবাহীর মধ্যে পার্থক্য। আমি এতক্ষণ যে কথাগুলো বলে ফেলছি আপনারা নিশ্চয়ই এটা যদি ভালো করে কান দিয়ে শুনেন আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন এই পর্যন্ত আসলে কি আছে, আপনারা পারবেন। জাস্ট একটু এক নজরে পড়ে নেবেন। আপনারা এই পিডিএফটা দেখছেন, আপনাদের হাতে আছে, এই পিডিএফটা আপনারা একটু জাস্ট পড়ে নেবেন। আমি যা বলছি কথাগুলোর সাথে মিলিয়ে নেবেন, না বুঝলে আমাকে আবার নক দিবেন। ওকে, এবার চলে আসেন। আমরা বলছিলাম অপদ্রব্য মানে দূষক যে মিশাবো ডোপায়নের মাধ্যমে, আমরা যে দূষক মিশ্রিত করব, এই দূষকটা আমরা বলছি ত্রিযোজী হইতে পারে, পঞ্চযোজী হইতে পারে। এখন ভাই সিলিকনের আছে 4টা সর্বশেষ কক্ষপথে, আপনি যদি ত্রিযোজী দেন, অ্যালুমিনিয়াম দেন, ধরেন সিলিকনের 4টা, অ্যালুমিনিয়ামের আছে কয়টা? 3টা, তাহলে ওরা যখন সমযোজী বন্ধন গঠন করবে ও ওরা 3টা না প্রোভাইড করবে, আরেকটা কি দিতে পারবে? তাহলে সমযোজী বন্ধন গঠিত হবে কয়টা? 3টা। আর সিলিকন এখন আরেকটা ইলেকট্রন নিয়ে বিপদে থাকবে, তো সিলিকনের ওই ইলেকট্রনটা তো একটা ইলেকট্রন চাই সমযোজী বন্ধন গঠনের জন্য, তার মানে কি তার এখানে একটা ইলেকট্রনের ঘাটতি ক্রিয়েট হবে। ইলেকট্রনের ঘাটতি
আর হচ্ছে কি বলে ইলেকট্রনের ঘাটতি যে ব্যাপারটা, এটাকে বলা হয় হোল। এটাকে বলা হয় হোল। তার মানে আমি যখন ত্রিযোগী দ্বারা সিলিকন বা জার্মেনিয়ামকে ডোপায়িত করব, তখন এখানে একটা হোল ক্রিয়েট হবে। হোল ক্রিয়েট হবে। আর হোলের বৈশিষ্ট্য কি? ইলেকট্রিক্যালি হোল একটা ইলেকট্রনকে ধারণ করতে পারে। হোল একটা ইলেকট্রনকে ধারণ করতে পারে। ব্যাপারটা এরকম যে ধরেন আপনার এই যে এখানে একটা গর্ত আছে, আবার এখানে একটা পাহাড় আছে। এখন এই যে এই গর্তটার ক্ষমতা কি? এই যে পাহাড়টাকে ধরে এনে তার মধ্যে দিয়ে দিলে সে হচ্ছে আয়সা কি করতে পারবে? সে আয়সা এই যে এইটাকে ভরাট করতে পারবে। অর্থাৎ এই যে হলো ঘটনা। তাহলে এখানে ছিল ইলেকট্রন, এখানে ছিল হোল। এই ইলেকট্রনটা জাস্ট ওখানে গিয়ে হোলের মধ্যে প্রবেশ করে ফেলছে। তার মানে একটা হোল একটা ইলেকট্রনকে বেনিশ করতে পারে। এই হচ্ছে ঘটনা। তাহলে এখন ত্রিযোজী মৌল দ্বারা যখন সিলিকনকে আমরা ডোপায়িত করব, তখন সিলিকনের এখানে একটা ইলেকট্রন বাড়তি থাকবে, তথা ওই ইলেকট্রনের একটা হোলের ওই ইলেকট্রনটা হোলের ক্রিয়েট করবে। অর্থাৎ ইলেকট্রন যে যাবে সেজন্য একটা কি দরকার? হোল। এখানে একটা ইলেকট্রন দরকার, কিন্তু ইলেকট্রন নাই, অর্থাৎ একটা হোল ক্রিয়েট হয়ে আছে। সেখানে একটা ইলেকট্রন থাকলে সমযোজী বন্ধনটা হয়ে যেত, কিন্তু নাই। দ্যাটস ওয়াই এখানে একটা হোল ক্রিয়েট হয়। অর্থাৎ ত্রিযোজী মৌল দ্বারা যখন আপনি বিশুদ্ধ অর্ধপরিবাহীকে ডোপায়িত করবেন, তখন সেখানে হোলের উৎপত্তি হয়। আর হোল ইলেকট্রিক্যালি আমরা বলতে পারি পজিটিভ। সে যেহেতু ইলেকট্রনকে বেনিশ করতে পারে, ইলেকট্রনের চার্জ আমরা জানি নেগেটিভ, দ্যাটস ওয়াই হোলকে আমরা ধরে নিলাম কি পজিটিভ। তার মানে যেহেতু আপনি ত্রিযোজী মৌল দ্বারা সিলিকনকে ডোপায়িত করার পরে এটার পজিটিভ একটা ভাইব ক্রিয়েট হয়, দ্যাটস ওয়াই সেই অবস্থায় সিলিকনকে যদি আমরা ত্রিযোজী মৌল দ্বারা রূপায়িত করি, তখন সে একটা পজিটিভ ভাইব ক্রিয়েট করে, অর্থাৎ পজিটিভ আয়নের মতো আচরণ করে। দ্যাটস ওয়াই এই ধরনের মৌলকে বলা হয়, এই ধরনের সেমিকন্ডাক্টরকে বলা হয় পি টাইপ। তাহলে পি টাইপ সেমিকন্ডাক্টর কখন ক্রিয়েট হয়? যখন আপনি ত্রিযোজী মৌল দ্বারা ডোপায়িত করেন। তাহলে বলেন তো দেখি, পঞ্চযোজী মৌল দ্বারা ডোপায়িত করলে কি হয়? পঞ্চযোজী মৌল দ্বারা ডোপায়িত করলে আপনার এখানে সিলিকন আছে 4টা। আমি নিয়ে আসলাম হচ্ছে ফসফরাস সাহেবকে, যার 5টা আছে। এখন এই ফসফরাস সাহেব তো 5টা, এর 4টার সাথে 4টা ইলেকট্রন শেয়ার করবে। আরেকটা ইলেকট্রন কি ক্যালাসের মধ্যে দৌড়াদৌড়ি করবে। তো ওই ক্যালাসের মধ্যে যে বাড়তি ইলেকট্রন দৌড়াদৌড়ি করবে, ইলেকট্রনের চার্জ কি ভাই? নেগেটিভ। তাহলে ইলেকট্রনের চার্জ যেহেতু নেগেটিভ, আর ফসফরাস বা পঞ্চযোজী মৌল দ্বারা যখন সেমিকন্ডাক্টর বিশুদ্ধ যেটা, তাকে যখন ডোপায়িত করেন, তখন বাড়তি থাকে ইলেকট্রন, অর্থাৎ তখন পুরো ব্যাপারটাতে একটা নেগেটিভ চার্জ বেশি থাকে। দ্যাটস ওয়াই ওটাকে আমরা বলি হচ্ছে এন টাইপ অর্ধপরিবাহী বা এন টাইপ সেমিকন্ডাক্টর। পি টাইপ বহির্জাত অর্ধপরিবাহী এবং এন টাইপ বহির্জাত অর্ধপরিবাহী কি জিনিস আপনারা এটা আশা করি বুঝে গেছেন। সো এন টাইপ কি আপনারা এখানে জাস্ট পড়বেন, আমি যে কথাগুলো বলছি মিলিয়ে নেবেন, আর আমি যা বলছি আপনি তাই বুঝে যদি পরীক্ষা লিখে দেন, আপনার 100% মার্ক আসবে ইনশাআল্লাহ। তাহলে দেখেন এই যে এদেরকে আসলে মিক্স করে দেখানো হয়েছে। এই যে এটা হচ্ছে জার্মেনিয়াম বিশুদ্ধ অর্ধপরিবাহী। জার্মেনিয়ামের মধ্যে আমি এখানে যুক্ত করলাম কি আর্সেনিক। তো আর্সেনিক তো 5 যোজি বাড়ি। আর্সেনিকের সর্বশেষ কক্ষপথে কয়টা? 5টা ইলেকট্রন। এখন জার্মেনিয়ামের আছে 4টা। তো জার্মেনিয়ামের একে সরাই আমি এখানে আর্সেনিক বসালাম, আর এই যে 4টার সাথে 4টা সমযোজী বন্ধন গঠন করলো। এই যে বাড়তি থেকে গেল ইলেকট্রন, এই ইলেকট্রন চার্জ নেগেটিভ, এই জন্য এটা হচ্ছে এন টাইপের অর্ধপরিবাহী। আশা করি আপনারা ব্যাপারটা বুঝে গেছেন। ক্লিয়ার? ওকে। তাহলে এবার এখানে দেখেন, এটাও কিন্তু এটা কি এন টাইপেরই, কারণ এটা সিলিকন দিয়ে করা হয়েছে। সিলিকনের সর্বশেষ কক্ষপথে 4টা, 4টার সাথে ফসফরাসের 4টা সমযোজী বন্ধন। ওই যে একটা বাড়তি মুক্ত ইলেকট্রন আছে, এই মুক্ত ইলেকট্রনটা থাকার কারণে এটার নাম হয়ে যাবে এন টাইপ। বুঝতে পারছি? তাহলে এন টাইপ অর্ধপরিবাহী কি জিনিস বুঝছেন? এবার এখানে আমি আপনাদেরকে ক্যালাসের গঠনটা আমি আর আপনাদেরকে বলছি না, ক্যালাসের গঠনটা আপনারা জাস্ট করবেন। এখানে আমরা এতক্ষণে বলছি যে সামান্য পরিমাণে ডোপায়ন করলে, অর্থাৎ ত্রিযোজী বা পঞ্চযোজী মৌল দ্বারা সামান্য পরিমাণে ডোপায়িত করলে এখানে হচ্ছে যে ক্যালাস সৃষ্টি হয়, এই ক্যালাসের মধ্যে ইলেকট্রন একটা বাড়তি থাকে। পঞ্চযোজী হলে ইলেকট্রন বাড়তি, ত্রিযোজী হলে একটা হোল বাড়তি। তখন ওই হোলটা দৌড়াদৌড়ি করে ইলেকট্রন বেনিশ করে আস্তে আস্তে বিদ্যুৎ পরিবাহিতা চলতে থাকে। তাহলে এই যে এই ব্যাপারগুলো আপনারা একটু জাস্ট পড়বেন। এন টাইপ বহির্জাত অর্ধপরিবাহী ক্যালাস গঠনটা কিভাবে হয়েছে এটা আমরা বলছি। যুদ্ধ স্তরে 4টা ইলেকট্রন, 4টা জায়গায় 4টা, আর একটা বাড়তি থেকে যায়, এই কারণে ওটা হচ্ছে আমাদের মুক্ত ইলেকট্রন। আর হোলের ব্যাপারটা আমরা বলছি এখানে হোল হচ্ছে আপনারা দেখেন, যখন আপনি এন টাইপে যখন আপনি কাজ করবেন, এন টাইপে বাড়তি কি থাকে? ইলেকট্রন না? এই জন্য এটাকে বলা হয় মেজরিটি চার্জ ক্যারিয়ার। মেজরিটি চার্জ ক্যারিয়ার মানে হচ্ছে বেশি পরিমাণ চার্জকে আসলে প্রবাহিত করে নিশ্চয়ই ইলেকট্রন। কোথায়? এন টাইপে। তাহলে পি টাইপে কি হবে? মেজরিটি চার্জ ক্যারিয়ার হবে হচ্ছে হোল। আপনাদেরকে আমি এগুলো বলছি না, এগুলো আপনারা পড়লেই বুঝবেন। তো এই যে দেখেন এখানে এটা হচ্ছে পি টাইপের অর্ধপরিবাহী ব্যাখ্যা করা হয়েছে, নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। এন টাইপ আর পি টাইপ দেখবেন, আমি যে কথাগুলো বলছি মিলিয়ে নেবেন। জাস্ট এখানে জার্মেনিয়াম ছিল, জার্মেনিয়ামের সাথে আমি বোরন যুক্ত করছি। তো এই বোরন যখন যুক্ত করছি, বোরন তো হচ্ছে আপনার ত্রিযোজী। আমি এখানে অ্যালুমিনিয়ামও দিতে পারতাম, এখানে ত্রিযোজী। তো 4 জনের সাথে তার সে বন্ধন গঠন করতে পারবে না, এটা বাড়তি খালি জায়গা। এই যে ধনাত্মক গর্ত, এটাকে বলা হয় হোল বা পজিটিভ হোল। তো এই হোল হচ্ছে এখানে আপনার সংখ্যালঘু বাহক বা মেজরিটি চার্জ ক্যারিয়ার, ঠিক আছে, হোল। আর মাইনরিটি হচ্ছে কে? ইলেকট্রন। এখানে এটা হচ্ছে বোরন অপদ্রবযুক্ত জার্মেনিয়াম, এটা হচ্ছে বিশুদ্ধ জার্মেনিয়াম। এটা হচ্ছে অন্তর্জাত, এটা হচ্ছে বহির্জাত কি পি টাইপের অর্ধপরিবাহী। আশা করি আপনারা এটা বুঝে গেছেন। ব্যাপারগুলো বুঝবেন, পড়লেই বুঝে যাবেন ইনশাআল্লাহ। তো 15 নম্বর পেজে পি টাইপ বহির্জাতের ক্যালাসের গঠন এভাবে ব্যাখ্যা করা আছে, আপনারা এগুলো জানেন। আমি অলরেডি কথাগুলো বলে গেছি। এখন আপনারা পরের পেজে চলে যান। এখানে এন টাইপ ও পি টাইপ অর্ধপরিবাহীর যে মানে কি বলে এটাকে,
এন টাইপ এবং পি টাইপের পার্থক্য, যেটা পার্থক্য এখানে আমি এগুলো নিয়ে কি বলবো, এগুলো নিয়ে এতক্ষণ থেকে বলা হয়ে গেল, আপনারা জাস্ট পড়বেন আর আমার পূর্ববর্তী যে কথাগুলো বলছি কথাগুলোর সাথে মিলিয়ে নেবেন, না মিললে আমাকে ফোন দিবেন, শেষ তো। এখন আসেন পি এন জাংশন অথবা ডায়োড, এটাকে আমরা বলি কি জাংশন ডায়োড। তো এই ডায়োড ব্যাপারটা আসলে কি? ডায়োড ব্যাপারটা আমি আপনাদেরকে খুব মজা করে পড়াচ্ছি, একটু খেয়াল করেন, হ্যাঁ ভালো করে খেয়াল করবেন, এই জিনিসটা আপনি জীবনে আর ভুলবেন না। আরে ভাই আমি আপনার পুরো ফিজিক্স পড়ালে আপনার পুরো ফিজিক্স ভালো লাগবে আশা করি, আপনি জাস্ট মনোযোগটা দেন ভাই, প্লিজ মনোযোগটা দেন। তো এখানে চলে আসেন পিএন জাংশন ডায়োড। এই জাংশন ডায়োডটা বুঝতে গেলে আমাদেরকে একটু বুঝতে হবে বাংলাদেশ ভারতের যে সীমান্ত উত্তেজনা, ঠিক আছে, বাংলাদেশ ভারতের যে সীমান্ত উত্তেজনা আমরা এটা বুঝবো এবং আমরা দেখবো যে কার বউ কে কার সাথে পালায়া যায়, কে কারে নিয়ে চলে যায়, এই ব্যাপারগুলো আমরা বুঝবো এখন, ঠিক আছে। দেখি আসলে কি হচ্ছে। আসলে দেখেন আমরা এই যে এইখানে এটা হচ্ছে আপনার একটা বিশুদ্ধ সেমিকন্ডাক্টর, বিশুদ্ধ সেমিকন্ডাক্টর। তো এই বিশুদ্ধ সেমিকন্ডাক্টরকে আমরা পিএন জাংশন ডায়োডে রূপান্তর করতে চাই, কিসে? ডায়োডে রূপান্তর করতে চাই। তার মানে একটা ভাগ দেব, ভাগ করে এখানে পি টাইপে ডোপায়িত করব, এখানে এন টাইপ দিয়ে ডোপায়িত করব। তাহলে একটা বিশুদ্ধ অর্ধপরিবাহীকে আমরা দুই পাশটাকে দুই টাইপে ডোপায়িত করলাম। এখন দুই টাইপে ডোপায়িত করলে আপনি জানেন পি টাইপের সংখ্যাগুরুকে হোল, এন টাইপের সংখ্যাগুরুকে ইলেকট্রন। তাহলে আমরা কি বুঝলাম? এখানে হোল মুভ করতে পারে আর এখানে ইলেকট্রন মুভ করতে পারে, আর বাকি যারা ওরা কিন্তু সিলিকনের সাথে ফিক্সড আবদ্ধ, হাঁটতে পারে না। আমরা একটু আগে দেখে আসছি এই যে এখানে যে বক্স করা, যেগুলা বল করা বাইন্ডিং, এটা হচ্ছে ফিক্সড, এটা দৌড়াদৌড়ি করতে পারে না। কারণ আমরা কি বুঝলাম? এই যে এখানে ইলেকট্রন তিনটা কিন্তু ফিক্সড হয়ে গেছে, একটা হোল সে দৌড়াদৌড়ি করতে পারবে, সে মুভ করতে পারবে। আর ওপাশে দেখেন ওখানে হচ্ছে মুভ করতে পারবে হচ্ছে ইলেকট্রনগুলো, ইলেকট্রনগুলো যে বাইন্ডিং না যারা তারা মুভ করতে পারবে। এখানে শুধু এই যে কালো করে দেওয়া হচ্ছে ইলেকট্রন আর এভাবে রাখা হচ্ছে হোল, ঠিক আছে, কালো করে দেওয়া হচ্ছে ইলেকট্রন আর এই যে এইভাবে রাখা হচ্ছে হোল, আর এই যে এটা হচ্ছে বাইন্ডিং পজিটিভ, এটা হচ্ছে বাইন্ডিং নেগেটিভ, বুঝতে পারছি? এই ব্যাপারগুলো একটু খেয়াল রাখেন। এরা দৌড়াদৌড়ি করতে পারবে না, এরা নন মুভেবল, এরা মুভ করতে পারে না, মুভ করতে পারে এটা আর হচ্ছে এটা। তাহলে এই হচ্ছে হোল, এই হোল কি করতে পারে? একটা ইলেকট্রনকে খাইতে পারে, আবার এই ইলেকট্রন কি করতে পারে? একটা হোলের মধ্যে গিয়ে প্রবেশ করতে পারে, ঠিক আছে। তাহলে এখন ঘটনা হলো আমাদের এই যে পি টাইপের মধ্যে বাইন্ডিং কারা? পি টাইপের মধ্যে বাইন্ডিং হচ্ছে মাইনাস গুলো। তাহলে এই যে একটা হোল, একটা মাইনাস বাইন্ডিং, 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 তো একটা হোল এবং একটা মাইনাস বাইন্ডিং, এভাবে আপনার এদিকে এখানেও আছে এভাবে, আমি এভাবে এখানে দিয়ে দিচ্ছি। এখানে হচ্ছে একটা ইলেকট্রন আর হচ্ছে একটা প্লাস বাইন্ডিং, একটা ইলেকট্রন, একটা প্লাস বাইন্ডিং, একটা ইলেকট্রন, একটা প্লাস বাইন্ডিং, একটা ইলেকট্রন, প্লাস বাইন্ডিং, 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 আর দিলাম না, আরগুলো আছে। হ্যাঁ, এখন আপনি একটু খেয়াল করেন ভাই, আমরা বলছি এদের মাঝখানে কিন্তু আমি কোনো ব্যারিয়ার দিই নাই বা কোনো রকমের পর্দা দিই নাই, কিন্তু পর্দা হয়ে যাবে কিভাবে একটু খেয়াল করেন। এই যে এই মাইনাসটা, এই মাইনাসটা, এই মাইনাসটা, এই মাইনাসটা, এই মাইনাসটা, এরা কিন্তু বাইন্ডিং, এরা মুভ করতে পারে না, ঠিক আছে, মুভ করতে পারে না, কিন্তু এই হোলগুলো কিন্তু মুভ করতে পারে। তাহলে এই হোল এই একটা ইলেকট্রনকে নিয়ে যেতে পারে, এই হোল একটা ইলেকট্রন ধারণ করতে পারে, আমরা দেখেছিলাম একটু আগে। তাহলে এই হোল যেহেতু ইলেকট্রন ধারণ ক্ষমতা রাখে এবং ইলেকট্রন যেহেতু হোলের মধ্যে যে বসার ক্ষমতা রাখে, আর এরা পরস্পরকে খুঁজতেছে, কিন্তু এরা পরস্পরকে খুঁজতেছে লাইলি মজনুর মতো। তাহলে এখন এরা যেহেতু খুঁজতেছে পরস্পরকে এবং এই ক্যালাসটা কিন্তু কোনো ব্যারিয়ার নাই, তো এই যে এই হোলটা এই ইলেকট্রনের দিকে দৌড় দিবে, অর্থাৎ এই হোলটা ইলেকট্রনের দূর থেকে দেখে ওই যে অনেকদিন পর বান্ধবীর সাথে দেখা হলে যেটা হয়, বান্ধবীরা একজন আরেকজনকে যেভাবে দৌড়ে যায় ধরে ফেলে, তো ঘটনাটা হচ্ছে এরকম। এই যে এই ইলেকট্রন এই হোলের দিকে এবং এই হোল এই ইলেকট্রন দিকে মুভ করবে, যায় কি হবে? এরা দুজন বেনিশ হয়ে যাবে, অর্থাৎ এরা উদাও হয়ে যাবে, এরা দুজন উদাও হয়ে যাবে। আমরা জানি একটা ইলেকট্রন একটা হোল যখন মিশ্রিত হয় তারা উদাও হয়ে যায়, তার বেনিশ হয়ে যায়। তাহলে এখানে আপনার কি হলো? এখানে আপনাদের এই হোলগুলো উদাও হয়ে গেল, হোল আর ইলেকট্রন মিলে। তাহলে এই যে এই হোলটা এই ইলেকট্রনটা এই হোল নিয়ে যাবে, পালিয়ে যাবে। তো এই যে চলে গেল। তাহলে এইভাবে করে এই যে এই হোলটা কাকে নিয়ে যাবে? এই হোলটা এই ইলেকট্রনকে নিয়ে চলে যাবে, এই হোলটা এই ইলেকট্রনকে নিয়ে চলে যাবে, এই হোলটা এই ইলেকট্রনকে নিয়ে চলে যাবে। এই হোলটা মনে করেন এখান দিয়ে আরেকটাকে নিয়ে, এখান দিয়ে আরেকটা ছিল নিয়ে চলে গেল।
তো এখন এই যে ঘটনাগুলো ঘটায় দিল এরা, এই যে এই হোলটা মনে করেন এখান দিয়ে আরেকজনকে নিয়ে চলে গেল। এখন ঘটনা ঘটলো কি, এভাবে এদিকের হোলগুলো সব ওদিকে যাচ্ছিল, ইলেকট্রনগুলো সব এদিকে আসতেছিল পরস্পরকে নিয়ে যাওয়ার জন্য, বেনিশ করার জন্য। এখন প্রথম কাছাকাছি যারা ছিল এরা না হয় চলে গেল, তাহলে এই যে এখানের হোল তার বাইন্ডিং পজিটিভকে রেখে চলে গেল, বাইন্ডিং নেগেটিভকে রেখে চলে গেল। তাহলে কি হলো, এরা এদেরকে নিয়ে চলে গেল। তো চলে যাওয়ার পর এখন যেটা হলো, এই হোলগুলো, এই যে এই হোলগুলো চিন্তা করলো আমরা দেখি ওইদিকে আর কোনো ইলেকট্রন পাই কিনা, যাইতে চাবে। এখন এই হোলটা কি জানো, ইলেকট্রিক্যালি পজিটিভ। তো সে যখন এই পথ অতিক্রম করতে যাবে, এই যে এই ভদ্রলোক প্লাস বাইন্ডিং সে যেখানে দাঁড়ায় আছে, সে কিন্তু ওদিকে কাউরে যাইতে দিবে না, পজিটিভ কাউরে যাইতে দিবে না। কেন? কারণ আমরা জানি পজিটিভকে কি করে, বিকর্ষণ করে। তাহলে হোল তো ইলেকট্রিক্যালি পজিটিভ, এখানে বাইন্ডিং একটা পজিটিভ দাঁড়ায় আছে দাঁড়ানোর মতো, তো এখানে দিকে যাইতে দিবে, ওকে দিবে না। এই হোলকেও এই প্লাস মনে করেন, এদিকে আর কোনো প্লাস যাইতে আর দিবে না। তাহলে হোলগুলো এদিক থেকে ওদিকে যাইতে চাইবে, ইলেকট্রনগুলো এদিক থেকে এদিকে আসতে চাইবে। ইলেকট্রন আসতে চাইলে এই যে এই মাইনাস গুলো বলবে আমি তো নেগেটিভ, তুমিও নেগেটিভ, তুমি আমার দিক দিয়ে কিভাবে যাও। তো এই মাইনাস গুলো এই ইলেকট্রনগুলোকে বলবে গো গো টু হেল্প, তো চলে যাবে। এখন ইন্ডিয়া আর বাংলাদেশের বর্ডার উত্তেজনা কেন হলো এখানে দেখেন, আমরা মনে করি যে এইটা হচ্ছে আপনার বাংলাদেশের বর্ডার গার্ডেরা। তাহলে এই বাংলাদেশের বর্ডার গার্ডের মতো এরা দাঁড়ায় আছে, এদের সাথে যে হোলগুলো ছিল হোলগুলো বিশ্বাসঘাতক, বর্ডার গার্ডগুলোর সাথে তাদের কি ছিল, হয় প্রেমিকা ছিল অথবা বউ ছিল। আবার এই যে এখানে ইন্ডিয়ান বিএসএফ এর সাথে কতগুলো ইলেকট্রন ছিল দেখেন, ওগুলো তাদের মনে করে সঙ্গী ছিল। এখন এর সঙ্গীকে নিয়ে চলে গেছে, এর সঙ্গীকে নিয়ে চলে গেছে, এর সঙ্গী নিয়ে চলে গেছে, এভাবে এদের সঙ্গী একজনের সাথে আরেকজনের এক্সচেঞ্জ হয়ে গেছে, তারা উধাও হয়ে গেছে। কিন্তু ঘটনা হলো এখন তারা কি করবে, তাদের তো সঙ্গী নাই, এখন তারা বাংলাদেশের বিজেপির মতো কাজ করবে, তারা বিএসএফ এর মতো কাজ করবে। অর্থাৎ এরা চাইবে আমার সঙ্গী গেছে তো যাক, বাংলাদেশের আর কারো বুক খালি না হোক, অর্থাৎ আর কারো সঙ্গী যেন ওই ইন্ডিয়াতে গিয়ে কারোর সাথে না যেতে পারে। অর্থাৎ তারা এখন এখানে প্রহরীর মতো কাজ করবে, এদিক থেকে কাউকে এদিকে ঢুকতে দিবে না। আবার এই বিএসএফ গুলো এদিক থেকে কাউকে এদিকে ঢুকতে দিবে না। তার মানে এই হোলগুলো দিকে ইলেকট্রনকে চায়, ইলেকট্রনগুলো হোলকে চায়, তাহলে এই হোলকে বাধা দিব হচ্ছে এই প্লাস গুলো, আর এই ইলেকট্রনকে বাধা দিব হচ্ছে এই মাইনাস গুলো। তার মানে কি হলো, এরা বিজেপির মতো কাজ করবে, এরা বিএসএফ এর মতো কাজ করবে, এখানে একটা দেয়াল ক্রিয়েট হয়ে যাবে। অর্থাৎ দুই দল মিলে একটা দেয়ালের মতো কাজ করবে। এইটাকে বলা হয় কি, এটাকে বলা হয় ডিপ্লেশন লেয়ার। এটাকে বলা হয় কি, ডিপ্লেশন লেয়ার বা নিঃশোষিত স্তর অথবা ডিপ্লেশন লেয়ার। তাহলে আমরা পিএন জাংশন ডায়োড কি বুঝছি, এখন এখানে দেখো একটু, এখানে যে এই সংযোগ তল, যেটা এই সংযোগ তল, এটার নাম হচ্ছে নিঃশোষিত অঞ্চল। এই যে দেখেন নিঃশোষিত অঞ্চল, আর এই যে সংখ্যালঘু বাহকের গতি, এগুলো আমরা বুঝছি, এগুলো কোনো সমস্যা নাই, আমরা পুরো ব্যাপারটা বুঝে গেছি। যে এই যে এখানে একটা ডিপ্রেশন লেয়ার ক্রিয়েট হবে, সেটা হচ্ছে এইটুক থেকে এই যে এইটুক এর মধ্যে একটা স্তর ক্রিয়েট হয়ে গেছে, এটার নাম হচ্ছে ডিপ্রেশন লেয়ার বা নিঃশোষিত অঞ্চল। তাহলে এই যে এগুলো ঘটনা, এই পুরো ব্যাপারটাকে বলা হয় এটাকে বলা হয় কি, জাংশন ডায়োড। এটাকে বলা হয় জাংশন ডায়োড, অর্থাৎ পিএন জাংশন ডায়োড। ঠিক আছে, এরপরে আমরা এই পিএন জাংশনকে বায়াসিং করব। এন্ড বায়াসিং ব্যাপারটা কি, বায়াসিং ব্যাপারটা হচ্ছে আমরা এই পিএন জাংশনকে দুইভাবে বায়াস করতে পারি। অর্থাৎ এই যে এই টাইপটা হচ্ছে, এটা তো ফ্রি টাইপ তাই না, এই ফ্রি টাইপকে আমি ব্যাটারির সাথে যুক্ত করব, ব্যাটারির পজিটিভ প্রান্তের সাথে এখানের ফ্রি টাইপকে যুক্ত করে দিলাম, আর নেগেটিভের সাথে নেগেটিভকে যুক্ত করে দিলাম। তাহলে ঘটনাটা কি হলো, এই পজিটিভটাকে কি করবে, বিকর্ষণ। তাহলে বিকর্ষণ করলে এই দিকের হোলগুলো ওইদিকে আরো চাপ দিবে, আর এই ইলেকট্রনগুলো কি এইদিকে টান আকর্ষণ করবে, কারণ ঋণাত্মক ইলেকট্রনগুলো মুভ করতে পারে। তাহলে মুভেবল ইলেকট্রন এইদিকে আকর্ষিত হবে, এদিক থেকে বিকর্ষিত হবে। এই যে এখানেও মাইনাস, এখানে প্লাস, তো এখানে আছে কি মুভ করতে পারি ইলেকট্রন, মাইনাস না, তাহলে এই মাইনাসটাতে ইলেকট্রনকে ধাক্কা দিবে, ধাক্কা দিলে কি হবে, ইলেকট্রনগুলো ওইদিকে দৌড়ানো শুরু করবে। আবার এই প্লাসগুলো কিন্তু এখানে প্লাস যে বিভব, এটা যায় এখানে হোলগুলোকে ধাক্কা দিবে, হোলগুলোর দিকে চাপ দিবে, তখন হোল সামনে যাইতে থাকবে, ইলেকট্রন সামনে থেকে দিকে আসতে থাকবে। তখন কি হবে, হোল আর ইলেকট্রন যখন চাপ দিবে, এই দিকের বিভব যদি তুমি বাড়াইতে থাকো, তখন এই হোলগুলো বেশি জোরে চাপ দিতে থাকবে, এদিকে ইলেকট্রনগুলোকে তত জোরে চাপ দিতে থাকবে, তখন বিজিবি বিএসএফ এর বাধা ভঙ্গ করে এটা থেকে ওইদিকে ঢুকে যাবে। মনে করো তুমি এখানে আমেরিকান সৈন্য দিয়ে দিচ্ছ, অর্থাৎ এখানে যে বিভব প্রাচীর ক্রিয়েট হলো, এখানে যে বিভব পার্থক্যের সৃষ্টি হলো, সেই বিভবের চাইতে এখানে বেশি বিভব দিলাম। মনে করো এখানে 0.7 ভোল্ট বিভব হলো, আমি এখানে 10 ভোল্ট বিভব দিয়ে দিলাম, তো 10 ভোল্ট আর 0.7 ভোল্টের সাথে যুদ্ধ করে লাভ আছে। মনে করো এটা হচ্ছে আমেরিকান সৈন্য আর হচ্ছে ইন্ডিয়ান আর বাংলাদেশি সৈন্য, আমেরিকান সৈন্য এদিক থেকে তারাইতেছে, এদিক থেকে তারা ইলেকট্রনকে, তখন এই বাংলাদেশি সৈন্য বা বাংলাদেশি বিজিবি বিএসএফ কে তোয়াক্কা না করে তুমি কিন্তু ড্রাইভ দিয়ে দিবা কিভাবে ইন্ডিয়া চলে যাওয়া যায়। তখন একটা হোলের এদিকে গতিশীলতা সৃষ্টি হবে, ইলেকট্রনের দিকে গতিশীলতা সৃষ্টি হবে, তখন বিদ্যুৎ প্রবাহ উৎপন্ন হবে। তার মানে এটাকে বলা হয় পজিটিভের সাথে পজিটিভ, নেগেটিভের সাথে নেগেটিভ যুক্ত করলে এটাকে বলা হয় সম্মুখ বায়াস বা ফরওয়ার্ড বায়াসিং। আর যখন দেখবো উল্টায় দিব, অর্থাৎ এখানে নেগেটিভের সাথে পজিটিভ, এখানে এই পজিটিভের সাথে নেগেটিভ, আর এই নেগেটিভের সাথে পজিটিভ যদি যুক্ত করি, তখন এটাকে বলা হবে রিভার্স বায়াস বা ব্যাকওয়ার্ড বায়াস। ঠিক আছে, বা বিমুখী যোগ। তাহলে আমরা পরের পেজে দেখেন পিএন জাংশন কার্যপ্রণালী, এটা আমরা অলরেডি বুঝে গেছি কিভাবে কাজ করে, এগুলো আমরা পড়াইছি। এখন আমরা চলে যাব হচ্ছে এই যে এখানে একটু জিনিস দেখেন, এটা হচ্ছে ডায়োড আর কি, ডায়োডের চিত্র, এটা বর্তনী চিত্র। ডায়োডকে এইভাবে প্রকাশ করা হবে বর্তনীতে,
কোনো একটা বর্তনীতে এই চিহ্নটা দেখলে আপনি বুঝবেন এখানে একটা ডায়োড আছে, এই যে এখানে একটা দাগ থাকলে আপনি বুঝবেন এটা এন আর এটা হচ্ছে ফি, বুঝছেন? তাহলে ফি এন, ঠিক আছে? তাহলে এই হচ্ছে ঘটনা, এটা হচ্ছে বর্তনী চিত্র, এটার এখানে গঠন আলোচনা করা হয়েছে, বিস্তারিত আপনারা পড়লেই বুঝে যাবেন। এই যে এখানে ফি এন জাংশনের ক্ষেত্রে উচ্চতা প্রায় এত ভোল্টেজ 0.7 ভোল্টেজ, জার্মেনিয়ামের ক্ষেত্রে হচ্ছে 0.3 ভোল্টেজ, অর্থাৎ যে বিভব প্রাচীর এই যে এই অঞ্চলটা, এই যে এখানে দেখেন বিজিবি কতগুলো হয়ে গেছে, বিএসএফ কতগুলো হয়ে গেছে, আর বাকি হোলগুলো আর ইলেকট্রন যেতে পারে নাই। আপনারা এই ব্যাপারগুলো আমার এই গল্পের সাথে মিলাইতে পারলে আশা করি খুব ভালোভাবে বুঝে গেছেন ইনশাআল্লাহ। সো আপনারা ভিডিওটা দেখতে থাকেন এবং মনোযোগ একটু বাড়ান, হ্যাঁ মনোযোগ একটু বাড়ান। এখানে শুধুমাত্র আরেকজনের বউ চলে গেছে, আপনার এই চলে গেছে, এগুলো ভাবলে হবে না, ঠিক আছে? একটু পড়ালেখা বুঝতে হবে। তো গেল, এই যে দেখেন বিভব প্রাচীরের ব্যবধান সিলিকনের ক্ষেত্রে 0.7 ভোল্ট আর জার্মেনিয়ামের ক্ষেত্রে বিভব প্রাচীরের ব্যবধান হচ্ছে 0.3 ভোল্ট, তার মানে জার্মেনিয়ামের বিভব ব্যবধানটা মোটামুটি কম। বায়াস প্রয়োগ আপনি এটা বুঝে গেছেন, আমি আপনাকে এটা পড়াইছি অলরেডি, পড়াই বলছি বায়াসিং কি, পজিটিভের সাথে পজিটিভ যুক্ত করলে সামনের দিকে আগাবে, আর পজিটিভের সাথে নেগেটিভ যুক্ত করে দিলে পিছনের দিকে যাবে, অর্থাৎ বিভব প্রাচীরের ধরেন আমরা যখন বায়াসিং করবো তখন সম্মুখ বায়াস দিলে এই প্রাচীরটা হ্রাস পাবে, প্রাচীরের স্তর কমে যাবে, তখন ইলেকট্রন আস্তে আস্তে গতিশীল হবে এবং বিদ্যুৎ পরিবাহিত হবে। আর যখন আমরা বিমুখী দিব তখন এই প্রাচীর বৃদ্ধি পাবে, বিভব প্রাচীর কি বৃদ্ধি পাবে। তো এই হচ্ছে প্রথম এই বিপরীত বায়াসিং বা রিভার্স বায়াসিং, এটা আপনারা বুঝে গেছেন। এই যে দেখেন পজিটিভের সাথে নেগেটিভ, নেগেটিভের সাথে পজিটিভ, এখন এর দিকে দৌড়ানো শুরু করছে, বিভব প্রাচীরটা অটোমেটিক্যালি বৃদ্ধি পাচ্ছে। তো এখানে বিপরীত বায়াসের বৈশিষ্ট্য লেখা আছে, জাস্ট করে যাবেন, পরীক্ষা এগুলো চলে আসতে পারে। সম্মুখ বায়াস ব্যাখ্যা করো, বিমুখী বায়াস ব্যাখ্যা করো, পিএন জাংশন ডায়োডের কার্যপ্রণালী ব্যাখ্যা করো। তো এগুলো খ নাম্বারের জন্য আসে, অথবা ঘ বিভাগের ক খ করে যদি আসে তাহলে অবশ্যই আসবে। তাহলে এখানে এইটুকু পর্যন্ত আমরা চলে আসছি। এরপরে এটা গতবার আসছে, সো এটা আপনার এবার লাগবে না, এটা জাংশন ডায়োডের বৈশিষ্ট্য, এটা লাগবে না। তবুও যদি আপনাদের বুঝতে মনে চাই আপনারা আমাকে ইনবক্স করবেন, আমি বুঝে দেবেন গতবার আসছে, হ্যাঁ এটা আসবে না এবার। তারপরে আসেন আমরা পর্ব 1 এখানে শেষ করব। 16 নম্বর চ্যাপ্টার, এই 12 নম্বর চ্যাপ্টারটা মূলত বেশি গুরুত্বপূর্ণ, আমি অলরেডি যতটুকু আসছি এটাকে আমি পর্ব 1 বলে সমাপ্ত করতে চাই। পর্ব 2 আমি পূর্ণ তরঙ্গ ব্রিজ রেক্টিফিকেশন, এটা আপনাদের আসার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, এসডিআই, এটা হচ্ছে পর্ব 2 এ পড়াবো। এবং এরপর আপনাদের এই চ্যাপ্টারে আরো কিছু জিনিস আছে, এই যেগুলো পড়াবো, এনপিএন পিএনপি ট্রানজিস্টর এবং ব্রিজ রেক্টিফিকেশন, এটা আসার চান্স অনেক বেশি, মডুলেশন ডিমডুলেশন, দেন হচ্ছে কিছু ম্যাথ। তো আমরা পর্ব 2টাও 20 মিনিটের মধ্যে শেষ করব। তো টোটাল এই যে সবচেয়ে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার যেটা, সেটা পড়াইতে আমার আপনাকে লাগতেছে 1 ঘন্টা। আমি মেবি 40 মিনিটের মধ্যে এটা শেষ করতেছি, আর বাকিটা 20 মিনিটের মধ্যে হয়ে যাবে। সো সবচেয়ে গুরুত্বপূর্ণ যদি 1 ঘন্টা হয়ে যায় এবং 15 নাম্বার এখান থেকে আসে, 15 নাম্বার এখান থেকে আসে, তাহলে আপনি শিওর থাকেন আমার টোটাল 10 অধ্যায় শেষ করতে কিন্তু 10 ঘন্টা লাগবে না, আর কম লাগবে। আপনি আমাকে বলে দেন এই ভিডিওর কমেন্ট বক্সে আমি যতটুকু পড়াইছি অতটুকু কি ক্লিয়ার, চয়কার চকচকা, পয়কার পকপকা কিনা। যদি ক্লিয়ার না হয়, কোন জায়গায় সমস্যা, আমাকে পার্সোনালি মেসেজ দিবেন, আমাকে পার্সোনালি যোগাযোগ করার চেষ্টা করবেন, রিচ করার চেষ্টা করবেন। ধন্যবাদ। আমরা পরবর্তী পর্বটাও আপনাদের জন্য ফ্রি করে দেবো, অর্থাৎ এই চ্যাপ্টারটা আমি ফ্রি করে দেবো টোটালি। তো পরবর্তী পর্বটা ফ্রি পেয়ে যাবেন। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। আর যদি পেইড কোর্সে ভর্তি হতে ইচ্ছা করে তাহলে এই ভিডিওর কমেন্ট বক্সে দেওয়া, এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া যে ফোন নাম্বার বা হোয়াটসঅ্যাপ নাম্বার, সেটা যোগাযোগ করে ভর্তি কনফার্ম করতে পারেন। আপনার পরীক্ষা ইনশাআল্লাহ ভালো হবে। আসসালামু আলাইকুম।